অর্থনীতি ও উন্নয়ন নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজন খোলা আকাশ। খোলা আকাশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শান্তার রহমান। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ব্যাংকিং ও অর্থনীতির বর্তমান সময়। আজকে আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি রয়েছেন। তারা হলেন আনিসে খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা এমসিসিআই, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আমাদের সাথে আরও রয়েছেন ইমরানুল হক, এমডি অ্যান্ড সিইও, ঢাকা ব্যাংক লিমিটেড। দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। প্রথমে আনিসা খান, আপনার কাছে একটু জানতে চাই যে বর্তমান সময়ে ব্যাংকিং অবস্থাটা কেমন? আমাদের তো ওয়ান ডিজিটে চলে এসেছে লোনের যে ইন্টারেস্ট রেট, এবং অন্যান্য জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট এই করোনার পরবর্তী সময় একটু একটু করে বেড়েছে। আপনার কি মনে হয় যে এই সময় আমাদের ব্যাংকিং যে উন্নতি, সেই জায়গাতে কতটুকু কাজ হয়েছে আফটার কোভিড? আপনার কি মনে হয়? আমি একটা গল্প দিয়ে শুরু করব। যখন অপারেশন সাইক্লোন কাটরিনা হয়েছিল নিউ অরলিন্স, লুজিয়ানাতে, ওরা জানতো না যে কি করে সেই সাইক্লোনের এফেক্টস গুলো আপনার মোকাবেলা করতে হয়। তারা বুড়ো মা, বাবা, দাদা, দাদি, কুকুর, পোষা বিড়াল ফেলে পালিয়ে গিয়েছিল। তো বাংলাদেশে যখন একটা সাইক্লোন হয়, একটা তুফান হয়, কিছু একটা হয়, বাংলাদেশের লোকজন কিন্তু পরের দিন থেকে ঘুরতে শুরু করে, আবার পুনর্নির্মাণ করতে শুরু করে। এই হলো আমাদের দেশের ইতিহাস। অনেক কষ্টের মধ্যে আমরা দিয়ে গিয়েছি। কোভিড-19 পৃথিবীর জন্য, আমাদের দেশের জন্য কত বড় একটা চ্যালেঞ্জ। আজকেও আমরা হারালাম আরেকজন দেশের শীর্ষস্থানীয় ব্যক্তি, তার ওনার স্ত্রী, স্বনামধন্য স্ত্রী জনাব মতিউল ইসলাম সাহেব, ফার্স্ট ফাইন্যান্স সেক্রেটারি বাংলাদেশের, আইআইডিএফসি চেয়ারম্যান। ওনার পত্নী আজকে সকালবেলা মিসেস জহরুল ইসলাম ইন্তেকাল করেছেন পোস্ট কোভিড কমপ্লিকেশনস থেকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার আত্মার মাগফিরাত কামনা করি। তো বাংলা জাতি, আমার ছোট ভাইও গত বছর কোভিডে মারা গেছে। তো এর মধ্যে বাঙালি জাতি অলওয়েজ উঠতে পারে। এই যে দেখেন এখন যে কোভিডের হারটা কমেছে, এখন যে মৃত্যুর হার কমেছে, এবং পুরো দমে যে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড চলছে, রাস্তার মধ্যে জাম হচ্ছে, মানুষ এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে, এটা কিন্তু আমাদের দেশের এক পুনর্নির্মাণের এই একটা ইঙ্গিত, পুরোপুরি ইঙ্গিত। এবং আমরা আশা করছি এই বছরের জিডিপি, যেটা অফিসিয়াল আপনার ফোরকাস্ট আছে, তার চেয়ে অনেক বেটার হবে। এবং বাঙালি জাতি কাজ করতে পারে, ঘরে বসেই কাজ করেছে কোভিড সময়ের মধ্যে, কেউ বসে ছিল না। তারা দিক খেতে খাওয়া মানুষ, দিন মজুর, তাদের কষ্ট হয়েছে, তাদেরকে অনেকে চেষ্টা করেছে খাবার দাবার দিতে, সাহায্য দিতে, সরকারও চেষ্টা করেছে, কিন্তু বেশিরভাগই মানুষ ঘর থেকে কাজ করেছি। আমরা সবাই ঘর থেকে কাজ করেছি এবং কাজ থেমেছিল না। আমরা অনেক ইভেন্ট করেছি এই ডিজিটাল মিনসের মাধ্যমে কাজ। তো আমি মনে করি যে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আবার একটা ভালো জায়গায় এসছে। গার্মেন্টসের অর্ডারগুলো ফুল। আমি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে আছি। ওখানে ওদের নেক্সট 1 ইয়ারের জন্য তাদের অর্ডার ফুল, ফ্রম টপ ব্র্যান্ডস লাইক জারা, তারপরে অ্যান্ড সো অন, অ্যান্ড অলসো কি বলে রালফ লরেন। এর মধ্যে যেটা হচ্ছে যে এই যে এক্সপোর্টটা আমরা যে হারিয়ে ফেলেছিলাম ভিয়েতনামের কাছে সেকেন্ড পজিশনটা, সেই সেকেন্ড পজিশনটা আমরা আবার ফিরে পাচ্ছি। এবং হাই স্ট্রিট যেটা বলে, বিভিন্ন দেশে আপনার ওখানে সব দোকানপাট খুলেছে, ওখানে অনেক সেলস হচ্ছে। এবার একটু আমরা ইমরানুল হক, আপনার কাছে জানতে চাই যে এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যাংকের ইন্টারেস্ট রেট 9% চলে এসেছে, আমাদের ডিজিটাল ব্যাংক চালু হয়েছে, সেক্ষেত্রে ব্যাংকের যে প্রফিট হওয়ার কথা এই কোভিড চালানোর সময়ে ব্যাংক কি সেই প্রফিটটা করতে পারছে কিনা? ঢাকা ব্যাংকের কি অবস্থা? না, আমরা তো ঢাকা ব্যাংক অ্যাকচুয়ালি ব্যাংকিং ইন্ডাস্ট্রির মধ্যেই আছি, আপনার আলাদা কিছুই নেই। ইন্ডাস্ট্রিতে যেরকম হচ্ছে আমরাও তার অংশ হিসাবে আছি আর কি। প্রথমে আমি অ্যাকচুয়ালি আমার যে বড় ভাই আনিস ভাইকে অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধা দিয়ে শুরু করতে চাই। উনিও সুন্দর কথা আমার ব্যাপারে বলেছেন। আমিও ওনাকে আমার নিজের বড় ভাই হিসাবেই দেখি, জানি, এবং ওনার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বিশাল একটা অবদান। পলিসি মেকিং এ বলেন, আপনার অনেক রোল, এবিবি আমাদের চেয়ারম্যান ছিলেন উনি। সুতরাং সব মিলিয়ে ওনার যে কন্ট্রিবিউশন, মানে উইচ ইজ এনর্মাস। ওনার মতন ব্যাংকার যে রিটায়ারমেন্টে চলে গেছে, তারপরে আমরা আশা করব যে ওনার ফুটপ্রিন্ট গুলো যাতে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে থাকে সব সময়, ওনার ছায়াটা যাতে আমাদের সাথে থাকে, তাহলে কিন্তু আমরা ব্যাংক আরো ভালো করবে, অনেক এগিয়ে যাবে। আমি এটা দিয়ে শুরু করতে চাই। তো যেমনটি বলছিলেন যে অ্যাকচুয়ালি আমরা তো ঢাকা ব্যাংক ব্যাংকিং ইন্ডাস্ট্রির বাইরে না। যেটি বলছিলেন যে ঋণের যে বেঞ্চমার্ক 9 করে দেওয়া হলো এবং তার পরপরই আবার কোভিড আসলো, দুটোর ইম্প্যাক্টে কিন্তু ব্যাংকের প্রফিটেবিলিটিতে একটা বিশাল ইম্প্যাক্ট আসছে।
তারপরে আমি বলবো আমাদের দেশে যেমন রেজিলিয়েন্স দেখিয়েছে, যে দেশের সব মানুষ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে আর কি, জি এটা আনিস ভাই বলছিলেন যে বাইরে কোনো এই ধরনের দুর্যোগ হলে তাদেরকে ঘুরে দাঁড়াতে সময় লাগে, কারণ তারা প্রিপেয়ারনেস থাকে। আমরা তো দুর্যোগপূর্ণ দেশ, দুর্যোগের মধ্যেই সবসময় থাকি। তো জি এই প্রিপেয়ারনেস না থাকলেও আমরা কিন্তু এই দুর্যোগটাকে মোকাবেলা করার একটা ভালো কর্মপন্থা কিংবা কর্মপ্রণালী আমাদের সবসময় থাকে। তো যাই হোক, আমি যদি ওই প্রফিটের জায়গাটাতে আসি, হ্যাঁ, প্রথম 3 মাস আমাদের প্রফিটটা বেশ কমে গিয়েছিল। পরে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি, আমাদের অপারেশনাল কস্ট, আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কিছুটা কমিয়ে দিয়ে, আমাদের ডিপোজিট কস্টটাও যেহেতু মার্কেটে লিকুইডিটি ছিল ভালো, এটাও কমিয়ে দিয়ে। তো আমরা যতটুকু খারাপ আশা করেছিলাম এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এবং পলিসি সাপোর্টও পেয়েছি বাংলাদেশ ব্যাংক থেকে, আমাদের রেগুলেটর এবং অন্যান্য গভর্নমেন্টের এজেন্সির কাছ থেকে পলিসি সাপোর্ট সময় মতন আসার কারণে আমরা যতটুকু শঙ্কিত ছিলাম যে আমাদের প্রফিটটা হয়তো বেশ পড়ে যাবে, সেই তুলনায় কিন্তু বেশ ভালোই হয়েছে আর কি। এট দ্য এন্ড অফ দ্য ইয়ার ব্যাংকগুলো ভালো করেছে, স্পেশালি বাংলাদেশ ব্যাংক যে আপনার কিছু পলিসি এনেছিল, যে লোন ইনস্টলমেন্ট পেমেন্টের ডেফারমেন্ট, এটার কারণে সব ব্যাংকেরই কিন্তু নেট প্রফিটটা ভালো ছিল এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এবং ইপিএস গুলো ভালো ছিল। সবকিছু মিলিয়ে আমি বলবো যে ভালো জায়গাতেই আছে ব্যাংক। জি অনেক ধন্যবাদ। ব্যাংকিং ও অর্থনীতি বিশ্লেষক আমাদের সবার প্রিয় আনিস খান, একটু আপনার কাছে জানতে চাই যে আমাদের বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংক কিন্তু আমাদের গার্মেন্টসের জন্য বড় বড় সরকার অনুদান দিয়েছে এবং অনেক লোনও পেয়েছে। সেক্ষেত্রে যারা ছোট বিজনেসম্যান বা স্মল যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে লোন পাওয়া বা অনুদান সরকারের পাওয়া, ব্যাংকের যে কার্যক্রম, ব্যাংকিং যে অ্যাক্টিভিটি, সেটা কিন্তু সবসময় ব্যাংক ঠিকঠাক মতো করতে পারে না। সেই ক্ষেত্রে প্রাইভেট ব্যাংকগুলো কি আরও কি কি কার্যক্রম পালন করতে পারে, সেক্ষেত্রে ছোট ব্যবসায়ীরা যেন সহজেই ব্যাংকের লোনগুলো পেতে পারে বা সরকারি অনুদানগুলো সহজেই পেতে পারে, আপনার পরামর্শ কি সেক্ষেত্রে? ইদানিংকালে এটা নিয়ে বিভিন্ন জায়গায় অনেক কথা হচ্ছে, কারণ বড় প্রণোদনা প্যাকেজগুলো ব্যাংকগুলো অনেকগুলো সাফল্যমণ্ডিত হয়েছে এগুলো আমাদের ব্যবসায়ীদের দেওয়ার জন্য। এই জন্য তারা তাদের কার্যক্রমগুলো সব আবার করতে পারছে সুন্দরভাবে। তো যারা এসএমইর জন্য কিন্তু অনেক প্রণোদনা দেওয়া হয়েছে, কিন্তু ডিসবার্সমেন্টে অসুবিধা হয়ে গেছে। অনেকগুলো এসএমই বন্ধ হয়ে গেছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং কোভিডের জন্য ব্যাংকাররা তাদের শাখাগুলো পুরো দমে চালাতে পারছে না, তাদের লোকজন ঠিকমতো অফিসে আসতে পারছে না, লকডাউন হয়ে গেছে। তো এটা একটা অসুবিধা। যেটা বড় বড় আপনার কাস্টমার, ওগুলো তো সব অনলাইনে করা যায়, ফোনে করা যায়। ফাইন্যান্স ডিরেক্টরদের সঙ্গে ইমরান সাহেবের অনেকগুলো অফিসার আছেন, সিনিয়র অফিসার, ওনারা কথা বলে বলে এগুলো করতে পারে। কিন্তু এসএমই তো ব্রাঞ্চ ম্যানেজারদের কাছে, তাদের কাছে যেতে হবে, তাদের শেখাতে হবে কি করে প্রণোদনা প্যাকেজের জন্য আপনার অ্যাপ্লিকেশনটা দিতে হবে। তো ওইখানে রয়ে গেছে প্রবলেম। আজকে সকাল থেকে আমি একটা এসএমই নিয়ে আমি কাজ করছি, সে আমাকে ধরেছে যে তার এসএমই প্যাকেজটা নিয়ে দেওয়ার জন্য একটা আর্থিক প্রতিষ্ঠান থেকে। সেটা এই অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই আমি আবার এটা নিয়ে কাজ করব। তো তাদেরকেই সাহায্য করা উচিত, কারণ আমি নিজে গিয়েছি রংপুর, দিনাজপুর, অনেকগুলো জায়গায়, গ্রামে গ্রামে গিয়েছি। ওখানে কি করে একজন মহিলা একজন পাড়ার দুটো মেয়েকে নিয়ে কি করে উনি জিনিসপত্র তৈরি করে ঘরের সামনে যেখানে গেট আছে, গেটের ছোট্ট একটা দোচালা দিয়ে উনি একটা দোকান করেছেন। ওখানে কাপড় বিক্রি করছেন, স্যান্ডেল বিক্রি করছেন, মধু বিক্রি করছেন বা আচার বিক্রি করছেন। আমার দেখে এটা খুব ভালো লাগলো, ভীষণভাবে ভালো লাগলো। তো এইসব মহিলা উদ্যোক্তা এবং এসএমই উদ্যোক্তা যারা আছে তাদের সাহায্য করার জন্য এখন যে পুরোদমে ব্যাংকিং কার্যক্রম চালু হয়েছে, এবং ব্যাংকগুলোর শাখা রয়েছে, ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং সেন্টার রয়েছে, ব্যাংকগুলোর উপশাখা রয়েছে। উপশাখাগুলো আগে ছিল না। এই যে ইমরান সাহেব বললেন ওই যে পলিসি মেকিং, তো এটাই আমি যখন চেয়ারম্যান ছিলাম অনেক সবাইয়ের অনুরোধে আমি গভর্নর সাহেবকে বললাম যে একটা পুরা শাখা করতে 1 কোটি টাকা লাগে, গ্রামে হোক বা শহরে হোক। একটা উপশাখা করতে গেলে 20-25-30 লাখ টাকা করা যায়। উনি রাজি হয়ে সেই উপশাখা করতে দিলেন। এখন ব্যাংকগুলো অনেক উপশাখা করেছে, অনেক এজেন্ট ব্যাংকিং সেন্টার করেছে। এগুলো কিন্তু ওই রুরাল ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, মহিলা উদ্যোক্তা ব্যাংকিং এর জন্য সহায়ক। এবং এখন যখন পুরোদমে চালু হয়েছে, এখন আই এম শিওর দ্যাট ইমরান সাহেবের টিম এবং ওনার মতো অন্যান্য ব্যাংকের টিমগুলো কাজ করবে এখন এসএমই উদ্যোক্তাদের সাহায্য করার জন্য। জি অনেক ধন্যবাদ। ইমরানুল হক, একটু আপনার কাছে জানতে চাই যে আপনার ব্যাংকে বা ঢাকা ব্যাংকে এসএমই উদ্যোক্তাদের জন্য নতুন কোনো প্রণোদনা যে ব্যবস্থা রয়েছে কিনা, বা ছোট ছোট ঋণের ব্যবস্থা রয়েছে কিনা, বা সরকার যে ঋণ দিচ্ছে সেখানে আপনাদের কন্ট্রিবিউশন কত? ধন্যবাদ আপনাকে। আনিস ভাই যেমনটি বলছিলেন যে আমাদের এসএমই খাতটা তো বিশাল বিস্তর এলাকা জুড়ে আর কি, হ্যাঁ, ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি।
তো আমরা বৃহৎ অঙ্কের ঋণগুলার যে প্যাকেজটা ছিল সেগুলো যত দ্রুততার সাথে পৌঁছে দিতে পেরেছি, কারণ তারা বেশ অর্গানাইজড একটা গ্রুপ আর কি। হ্যাঁ, তারা জানে যে ব্যাংকের কাছে কি কাগজপত্র দিলে ঋণটা তাড়াতাড়ি পেয়ে যাবে, কিংবা স্টিমুলাস প্যাকেজ যেটা ছিল সেটা কিভাবে পাবে। তো এবং তারা কিন্তু মেইনলি তারা কর্পোরেট অফিসগুলো ঢাকা বেস, সুতরাং এই ঢাকা বেস থাকার কারণে অ্যাডভান্টেজ আরো পেয়ে যায়। তো তারা তড়িৎ গতিতে কিন্তু সেই ঋণগুলো পেয়ে গেছে। বাট এসএমই গুলা যেহেতু যদিও 25% অফ আওয়ার হোল ব্যাংকিং সেক্টরে ইনভেস্টমেন্ট ইজ অন এসএমই, বাট এটার ভলিউম কিন্তু অনেক কম, নাম্বার অফ কাস্টমার কিন্তু অনেক বেশি আর কি। আমাদের 258 জন ছিল বৃহৎ কাস্টমারের লিস্টে, বাট আপনার এসএমই মানে আমাদের যে ঋণের পরিমাণটা দেওয়া হয়েছিল স্টিমুলাস প্যাকেজে, সেটার পরিমাণ যদিও কম ছিল, বাট গ্রাহকদের সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল আর কি। তো তারা যেহেতু ছড়িয়ে ছিটিয়ে থাকে, তারা কিছুটা ডিসঅর্গানাইজ, তাদেরকে কিছুটা ফিনান্সিয়াল অ্যাডভাইজারিও করার আগে সবকিছু মিলিয়ে আমরা এই স্টিমুলাস প্যাকেজটা তাদের কাছে পৌঁছে দিতে কিছুটা সময় লেগেছে আর কি। আর আনিস ভাই যেমনটি বলছিলেন যে তারা কিছু কিছু এসএমই এই কোভিড এর কারণে আপনার বিশাল আকারে ক্ষতি হওয়াতে তারা কিন্তু ব্যবসাটাও কেউ কেউ গুটিয়ে নিয়েছিল, কিংবা হয়তো হাফ যতটুকু ব্যবসা করতো তার তুলনায় অনেকখানি কমে গিয়েছিল। সবকিছু মিলিয়ে ঘুরে দাঁড়াতে সময় লেগেছে। সুতরাং আমাদেরকেও আবার ডিউ ডিলিজেন্স করে সুন্দরভাবে, যাতে ঋণটা তো আপনার ক্রেডিট রিস্কটা তো ব্যাংকের উপরেই থাকে, সুতরাং সেই চিন্তা করে আমাদেরকে এই ডিসবার্সমেন্ট গুলা করার আগে সবকিছু মিলিয়ে কিছুটা সময় লেগেছে। বাট আমরা জানি যে ডোমেস্টিক ডিমান্ড এর যে মেন সাপ্লাই চেইন, এটা কিন্তু এই এসএমই খাত থেকেই বেশিরভাগ আসে আর কি। আর এই গ্রামীণ অর্থনীতি এসএমই যত অগ্রগতি তে চলমান থাকবে, আমাদের অর্থনীতি কিন্তু সেভাবেই এগিয়ে যাবে। তো সেই চিন্তা আমাদের আছে, এবং এসএমই কে আমরাও সবসময় সাপোর্ট করার চেষ্টা করি এবং করার প্রত্যয় নিয়েই কাজ করি। তো আমরা অ্যাকচুয়ালি লাস্ট যে এসএমই প্যাকেজটা আমাদেরকে দেওয়া হয়েছিল, সেটার আমরা অ্যারাউন্ড 85% পর্যন্ত ডিসবার্সমেন্ট করে দিয়েছি। আর এবছর আবার নতুন ভাবে এসেছে, এটাকেও আমরা, আনিস ভাই যেটা বলছিলেন যে আমাদের যেহেতু ডিস্ট্রিবিউশন চ্যানেলটা অনেক ব্যাংকেরই খুব স্ট্রং না, সেগুলোর ক্ষেত্রে যে এখন যেহেতু সাব ব্রাঞ্চ হয়ে গিয়েছে, সাব ব্রাঞ্চের মাধ্যমে আমাদের রিজিওনাল অফিসের তদারকির মাধ্যমে, এবং যাদের এজেন্ট ব্যাংকিং আছে, আমাদের এজেন্ট ব্যাংকিং নাই, তারা এজেন্ট ব্যাংকিং মাধ্যমে কিন্তু এসএমই এই ডিসবার্সমেন্ট গুলা করছে। আমার মনে হয় লাস্ট ইয়ার কিছুটা হয়তো বিলম্বিত হয়েছিল, বাট এবছর আমার মনে হয় সেটা হয়তো হবে না। সেটা প্রিপেয়ারনেস নিয়ে ব্যাংকগুলো কাজ করছে। জি, ধন্যবাদ। আনিস খান, একটু আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে ব্যাংকের যে এফডিআর রেট যেহেতু কমে গেছে, 6% চলে এসেছে, তো সেই জায়গা থেকে ব্যাংকে যে জমা টাকার পরিমাণ, সাধারণ কাস্টমাররা যে জমা দেয়, সেখানে কি ব্যাংকের ব্যাপারে জমা দেওয়ার প্রবণতা একটু কি কমে যায়নি? এবং সেক্ষেত্রে অন্যান্য জায়গায়, এখন যদি আমি বলি ক্যাপিটাল মার্কেটে অথবা সরকারের যে সমস্ত সেভিংস পলিসিগুলো আছে, সেখানে কি কাস্টমাররা চলে যাচ্ছে না? সেক্ষেত্রে ব্যাংকের প্রফিট কি কমে যাচ্ছে কিনা, আপনি একটু যদি বলেন। ইন্টারেস্ট রেট কিন্তু 6% নাই এখন। ফিক্সড ডিপোজিট অনেকগুলো ব্যাংক দিচ্ছে 2%, 2.5%, 3%, 4%, 4.5%। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো যেগুলো স্ট্রং, খুব শক্তিশালী, লাইক আইডিএলসি, আইপিডিসি, তারা দিচ্ছে 5.5। তো টাকা যেটা স্টক মার্কেটে যায়, এটা কিন্তু ব্যাংকেই থাকে, কারণ সেটেলমেন্ট হয়, সেটেলমেন্ট হয়ে ব্যাংক থেকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা যায়। তো এটা ব্যাংকিং সিস্টেমেই থাকে। সঞ্চয়পত্র কিনলে এটা সরকারের পোশাকে চলে যায়, এটা ব্যাংকিং সিস্টেমে থাকে না। তো সঞ্চয়পত্র কিনলে ব্যাংক থেকে পৌঁছে। কিন্তু আমরা পরিসংখ্যানগুলো দেখেছি, আমার সামনে এখন নেই, আমার কাছে অন্য জায়গায় আছে। ব্যাংকিং সেক্টরে ওভারঅল ব্যাংক ডিপোজিট বেড়ে গেছে নিয়ারলি 10%। আমার থেকে বেটার ইমরান সাহেব বলতে পারবেন। নিয়ারলি 10% টোটাল দেশের ডিপোজিট বেড়ে গেছে। এবং আমরা দেখতে পেয়েছি যে ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, তাদের ডিপোজিট অনেক বেশি বেড়ে গেছে। কারণ মানুষ টাকা রাখবে কোথায়? মানুষ ব্যাংকে এই একমাত্র ওরা বিশ্বাস করে, এই জন্য টাকা ঘুরে ফিরে ব্যাংকেই আসবে। আর এই জন্য যে মানুষের টাকা কম খরচ হয়েছে, কোভিড হয়েছে, কেউ বেড়াতে যায়নি, বিদেশে যায়নি, কাপড় চোপড় কিনেনি, বার্থডে পার্টি হয়নি, বিয়ের ফাংশন হয়নি, অনেক কিছুই হয়নি। আমার ভাই মারা গেছে, নর্মালি আমাদের চট্টগ্রামে ইয়ে হলো যে আমরা একটা মেজবান দিই, আমরা কয়েক হাজার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গরিব মানুষকে খাওয়াই, এতিমখানার লোকদের খাওয়াই, সেটাও আমি করতে পারিনি, শুধু একটা মিলাদ করে ছেড়ে দিয়েছি। তো সবারই আপনার এরকম অনেক টাকা সাশ্রয় হয়েছে, যেগুলো ব্যাংকেই জমা আছে। এবং ব্যাংক সঞ্চয়পত্র তো একটা লিমিট আছে,
আবার এই 2-3 দিন আগেও আরেকটা সার্কুলার বের হয়েছে, আরো ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়েছে, লিমিটস গুলো নিয়ে একটু ওই দিক থেকে ওদিক করেছে। তো ওভারঅল ব্যাংকিং সেক্টরে মানুষের টাকা আছে এবং টাকা ব্যাংকিং সিস্টেমে বাড়ছে, আর ব্যাংকের প্রফিট তো সেই ডিপোজিটের রেট কমে গেলেই তো ব্যাংকের জন্য ভালো, তাদের নেট ইন্টারেস্ট মার্জিন বেড়ে যায়। আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। এমরানুল হক, একটু আপনার কাছে জানতে চাই যে আপনাদের এই যে ব্যাংকের ইন্টারেস্ট রেট কমেছে এবং লোন ইন্টারেস্টও কমেছে, সেক্ষেত্রে আপনাদের কাস্টমার সার্ভিস বা আপনাদের ক্লায়েন্টের কি অবস্থা, তারা কিভাবে নিচ্ছে ব্যাপারটা? এবং এই যে আমি অনেক সময় আমরা দেখি যে পত্রিকায় যে ব্যাংকে ইন্টারেস্ট রেট কমার কারণে কিন্তু আমরা অনেক সময় দেখি টাকা বিভিন্ন প্রতারণামূলক জায়গায় চলে যায়, সেই ক্ষেত্রে আপনার কি মতামত? যেটি আপনি বলছিলেন যে হ্যাঁ, ইন্টারেস্ট রেটটা দুদিকেই কমেছে আর কি। সরকার তো আমাদেরকে ওই ঋণের ইন্টারেস্ট রেটটা 9-তে ক্যাপ করে দিয়েছিলেন, আর ডিপোজিটের ইন্টারেস্ট রেটে কিন্তু কোনো ক্যাপিং করা হয়নি। তো ডিপোজিটের ইন্টারেস্ট রেটটা ইনফ্যাক্ট সেভাবে ক্যাপিং করা হয় নাই, অলিখিতভাবে বলা ছিল যে 6। তো আনিস ভাই যেমনটি বলছিলেন যে আপনার ব্যাংকগুলা কিন্তু যেহেতু 9 করে দেওয়া হয়েছে আমাদের ঋণের ইন্টারেস্ট রেটটা, সেই ক্ষেত্রে মানে কস্ট অফ ডুইং বিজনেস কমানোর জন্য এবং মার্কেটে যেহেতু লিকুইডিটি ছিল, ব্যাংকগুলা এই ডিপোজিটের ইন্টারেস্ট রেটটা কমিয়ে কিন্তু নেট ইন্টারেস্ট মার্জিন, যেটা আনিস ভাই বলছিলেন যে সেটাকে একটা ভালো জায়গায় রাখার জন্য মানে বেশ সচেষ্ট ছিল এবং সেখানে সক্ষম হয়েছে। তো সেই জায়গায় আমি বলবো যে ঋণের রেটটা 9-তে চলে আসাতে ডেফিনেটলি এইটা আপনার বিজনেস যারা করেন তাদের কস্ট অফ বিজনেস কমেছে এবং ব্যবসাটাকে একটা ভালো জায়গায় নিয়ে আসার জন্য বেশ একটা সহায়ক জায়গা তৈরি করেছে। এই জায়গায় ব্যবসায়ীরা ডেফিনেটলি কিছুটা বেনিফিটেড হয়েছে, কিছুটা না আমি বলবো যে অনেক অংশে বেনিফিটেড হয়েছে। বাট ডিপোজিটের রেটটা কমে যাওয়াতে যারা অ্যাকচুয়ালি ট্রু সেভার্স, যারা পেনশনিয়ার্স, যারা নাকি রিটায়ার্ড পার্সন, যারা নাকি ব্যাংকে সেভিংস করে এই অর্থ দিয়ে চলতো, তারা হ্যাঁ কিছুটা নিশ্চিত করে আমি বলতে পারি যে তাদের তো আপনার আমানতের এগেনস্টে যে আপনার ইন্টারেস্ট পাওয়ার জায়গাটা সেই জায়গায় কমে গেছে। তো সেটা কমলে লাইফস্টাইল মানুষকে সেভাবে মানিয়ে নিতে হয় আর কি। আমার মনে হয় এইটা আবার আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। আমি মনে করি যে ইনভেস্টমেন্ট বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়লে যখন টাকার ডিমান্ডটা বাড়বে তখন কিন্তু অটোমেটিকলি ইন্টারেস্ট রেটটা বাড়বে আর কি। হ্যাঁ, এটা ইট ইজ নট স্ট্যাটিক যে এটা এরকমই থাকবে আর কি। ডেফিনেটলি আমার মনে হয় মার্কেট ডিমান্ড সাপ্লাইয়ের উপর সামনের দিনগুলোতে হয়তো দেখা যাবে যে আপনার ডেফিনেটলি ডিপোজিটের রেটের উপর একটা চাপ আসতে পারে। তখন হয়তো দেখা যাবে যে ডিপোজিটাররা যারা ট্রু সেভার্স, যারা এই ব্যাংকে টাকা রেখে যারা নাকি তাদের ঘর সংসার চালায় কিংবা নিজেদের সব প্ল্যানিং করে, সেই জায়গাটাতে হয়তো ভালো দিকটা আসবে আর কি। আর ব্যাংকাররা তো সবসময় চেষ্টা করে যে ডিপোজিট এবং আপনার অ্যাডভান্সের যে রেটটা এটাকে সুন্দরভাবে সমন্বয় করে তাদের প্রফিটের জায়গাটা তৈরি করে নেওয়া, সেটি সব ব্যাংক সচেষ্ট ছিল আর কি। আমি মনে করি যে সেই জায়গাটাতে অনেক ব্যাংকই মানে সাফল্যের জায়গাটা পেয়েছে। জি, ধন্যবাদ। আনিস, এখানে একটু আপনার কাছে জানতে চাই যে আমাদের ডিজিটাল ব্যাংকিং এবং ই কমার্স কিন্তু একসাথেই কাজ করছে। এই দুটো কিন্তু একসাথে না হলে আমার মনে হয় কাস্টমার এবং যারা ব্যবসা করে দুজনের জন্য খুব কষ্টসাধ্য হয়। সেক্ষেত্রে আমাদের ডিজিটাল ব্যাংকিং সার্ভিসটা কিভাবে আরেকটু পলিসির দিক থেকে এনশিওর করা যায়, যারা ই কমার্স প্ল্যাটফর্মে কাজ করছে তাদের নিয়ে আপনার কোনো মতামত রয়েছে কিনা? শান্তা, আজকে আপনি যেসব প্রশ্ন করছেন সবগুলো খুব চমৎকার প্রশ্ন, এবং এখন যে প্রশ্নটা করলেন এটা হলো আমার একটা প্রিয় সাবজেক্ট। আর এটা নিয়ে 2 দিন আগে আমেরিকান চেম্বার অফ কমার্স একটা ওয়েবিনার করেছিল 2 ঘন্টার। তো ওখানে আমাকে বলতে বলা হয়েছিল অন দ্য ডিজিটাল ইকোনমি। তো আমি যেটা একটু বলি, যেখানে সেই কথাগুলো ওখানেই বলেছিলাম, কিন্তু এখন এত সময় নাই এতগুলো কথা বলার, যে আমরা শুরু করেছিলাম ইন্টারনেট ব্যবহার করে ইন্টারনেট ইকোনমি, তারপরে ওটা রূপান্তরিত হলো ইন্টু ডিজিটাল ব্যাংকিং, ইন্টু ডিজিটাল ইকোনমি। সিমিলারলি ইন্টারনেট ব্যাংকিং শুরু করেছিল ব্যাংকগুলো, কিন্তু এখন আর ইন্টারনেট ব্যাংকিং বলে কিছু নেই, ইট ইজ নাও ডিজিটাল ব্যাংকিং পুরোপুরি। কারণ এটার কম্পোনেন্টস অনেক লম্বা, অনেকগুলো ব্যাংক হেড অফ ডিজিটাল ব্যাংকিং রিসোর্স নিয়োগ দিচ্ছে এবং টিম বানাচ্ছে। সেটা আমি জানি আমার প্রাক্তন ব্যাংকে সেটা করা হয়েছে, খুব শুনে খুশি হলাম। তো এই যে ডিজিটাল ইকোনমি, যে কোভিড এটা আরো ত্বরান্বিত করেছে, কারণ আমরা তো অনেকেই ব্যাংকে যেতে পারিনি। সমস্ত ট্রান্সফার্স গুলো যা দরকার, ওখানে আমার যে ভাই মারা গেছে নিসের ইউনিভার্সিটির বেতন দেওয়া থেকে শুরু করে যে কোনো জায়গায় আমি সবগুলো অনলাইনে করতে পেরেছি। আর ব্যাংকগুলো তাদের ডিজিটাল অফারিংস গুলো অনেক উন্নত করেছে। এর মধ্যে তাদের ইন্টারনেট ডিজিটাল ব্যাংকিং এ যেটা আছে আপনার সুবিধাবালী বা পাওয়ার
কম্পোনেন্টস গুলো অনেকটা ভালো করেছে। এবং এখন এসে গেছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এখন এসে গেছে অনেক রকমের ডিপ অ্যানালিসিস এবং অনেক কিছু খুব ইজিলি ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে করা যায়। আমি যেটা বলবো, শুধু ডিজিটাল ব্যাংকিং না, ডিজিটাল ইকোনমির কথা চিন্তা করতে হবে এবং মানুষকে সাবধান থাকতে হবে যে এমএলএম কোম্পানি যেগুলো আছে, এই যে ইভ্যালি নিয়ে যেসব প্রবলেমগুলো হলো, মানুষকে তো সাবধান হতে হবে। একটা কথাই আছে, আইনের মতো কথা আছে, বায়ার বিভেয়ার ক্যাভিয়াট এম্পটর, মানে বায়ার বিভেয়ার, যে কিনছে আপনি সাবধান নিজে হবেন। তা আপনি টাকাটা দিয়ে দেবেন এবং মালটা আর আসবে না, অন্য একজনকে বলবেন না, সঙ্গে সঙ্গে কমপ্লেন করবেন না। তো এইখানে মানুষের অ্যাওয়ারনেস থাকা দরকার। এদের কেন এত বিশ্বাস করেছে? ব্যাংকে আসলে তো অনেক সময় জিজ্ঞেস করে, আপনার ব্যাংক ঠিক আছে তো, আপনার আর্থিক প্রতিষ্ঠান ঠিক আছে তো, কিন্তু এদেরকে এই কথাগুলো জিজ্ঞেস করে না কেন, সেটা তো আমি বলবো। তো মানুষকে নিজেকে সাবধান হতে হবে। এবং সামনের দিকে আমরা অন্য সময় আলাপ করবো অ্যাবাউট দি ডিজিটাল ইকোনমি, কারণ এটা একটা বিরাট সাবজেক্ট, আমার খুব প্রিয় সাবজেক্ট। এগুলো নিয়ে আমার কিছু ছোটখাটো লেখালেখিও আছে। জি, অনেক ধন্যবাদ। ইমরানুল হক, একটু আপনার কাছে জানতে চাই যে ডিজিটাল ব্যাংকিং নিয়ে এবং আমাদের ই কমার্স প্ল্যাটফর্মে আপনার ব্যাংক ডিরেক্ট কোনো কাজ করছে কিনা, এবং ক্লায়েন্টদেরকে বা কাস্টমারদেরকে ডিজিটাল ব্যাংকিং সচেতন হওয়ার জন্য কোনো অ্যাওয়ারনেস আপনাদের ব্যাংক করছে কিনা, বা ব্যাংকারদের কি সেই জায়গাতে আরো বেশি অ্যাওয়ার করার ব্যাপার রয়েছে কিনা, আপনার কি মতামত? জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি আনিস ভাই বলছিলেন, যেটা ইটস আ ভেরি ভাস্ট সাবজেক্ট আর কি। আমি যদি ব্যাংকিং এ যদি ডিজিটাল ব্যাংকিং বলেন, যে ডেফিনেটলি এটা যা আনিস ভাই বলছিলেন যে আগে ইন্টারনেট ব্যাংকিং আমরা শুনতাম আর কি, হ্যাঁ, এখন তো এটা ডিজিটাল ব্যাংকিং গুলো আছে, কারণ এটার স্পেকট্রামটা অনেক ছড়িয়ে ছিটিয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে আর কি। তো স্পেশালি কোভিডকালীন সময় আমরা এই ডিজিটাল ব্যাংকিং এর উপরে বেশ জোর দিয়েছিলাম, ফোকাস দিয়েছিলাম। কারণ সাধারণত আমাদের এখানে গ্রাহকদের একটি চিরাচরিত অভ্যাস যে ব্যাংকিং হলে এসে অথবা ব্যাংকে এসে অথবা ব্রাঞ্চে এসে সেবাটা নেওয়া। তো করোনার সময় সকলের সুরক্ষার স্বার্থে, ব্যাংকারের সুরক্ষার স্বার্থে এবং আমাদের গ্রাহকের সুরক্ষার স্বার্থে কিন্তু আমরা বেশ কিছু ডিজিটাল ব্যাংকিং প্রোডাক্ট চালু করেছি। যেমন অ্যাকাউন্ট ওপেনের জন্য কিন্তু মানে গ্রাহককে সাধারণত ব্যাংকে আসা লাগে। তো আমরা এমনও কিছু প্রোডাক্ট চালু করেছি যে অ্যাকাউন্ট ওপেনিং ফ্রম হোম, বাসায় বসেই অ্যাকাউন্ট ওপেন করার, এটাও চালু করেছি। এটার সাথে সাথে আমরা যেটা করেছি যে কিছু অ্যাপ বেসড প্রোডাক্ট চালু করেছি, সেটার মাধ্যমে অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পরে তাদের যে খুব বেসিক কিছু চাহিদা, যে ফান্ড ট্রান্সফার, একটি ব্যাংক থেকে আরেকটি ব্যাংকে ফান্ড ট্রান্সফার, কিংবা ইউটিলিটি বিল পেমেন্ট, মানিশ ভাই যেমন বলছিলেন যে টিউশন ফিস পেমেন্ট, আমাদের অনেক কয়টা ইউনিভার্সিটির সাথে, অনেক কয়টা স্কুলের সাথে, কলেজের সাথে কিন্তু তাদের ফিস কালেকশন, ফিস পেমেন্টের ব্যাপারটা আমরা নিজেদেরকে যুক্ত করেছি। তো এই সবগুলোই কার্যক্রম কিন্তু আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে করার চেষ্টা করেছি। এমনকি আমাদের ফরেন ট্রেড ট্রানজাকশন গুলার সম্পাদন করার জন্য এলসি ওপেনের রিকোয়েস্ট থেকে নিয়ে আপনার এলসি পেমেন্ট সেটেলমেন্ট অথবা এক্সপোর্ট ডকুমেন্ট নেগোসিয়েশন, সব কার্যক্রম কিন্তু আমরা আমাদের যে প্ল্যাটফর্মের কথা বলছি সেটার নাম আমরা দিয়েছি ট্রেড ক্লাউড। এটাও কিন্তু ক্লায়েন্টরা আজকাল মানে নিজের অফিসে বসে অথবা সুবিধাজনক বাসায় বসে অথবা যে কোনো জায়গা থেকে, ব্যাংকিং হলে না এসে, ব্যাংকে না এসে নিজেদের জায়গা থেকেই সেই কার্যক্রমগুলো চালাচ্ছে আর। তো এটা সচেতনতার জন্য আমরা যেগুলো করে থাকি, সাধারণত আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকি, প্রচার করে থাকি, আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে এই প্রচারগুলো করে থাকি, কিংবা অন্যান্য যে ইলেকট্রনিক মিডিয়া অথবা পেপার মিডিয়া, এগুলোর মাধ্যমে আমরা প্রচারগুলো চালিয়ে যাই, কিংবা আমাদের ব্যাংকেও অনেক ধরনের প্রচার মাধ্যমে আমরা এগুলো অ্যাওয়ারনেস ক্লায়েন্টদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো এভাবে আমার মনে হয় ডিজিটাল ব্যাংকিংটা ব্যাংকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো অনেক আগে হয়েছে। ক্যাশলেস ব্যাংকিং বলেন অথবা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের বিভিন্ন কার্যক্রম চালানোর যে প্রক্রিয়া, এটা অনেক আগেই চালু হয়েছে। আর কোভিডের সময় এবং তার পরবর্তী সময় আমার মনে হয় ব্যাংকগুলা অনেক সচেতন হয়ে এই জায়গাটাতে আরো অনেক বেশি ফোকাস করছে। জি, অনেক ধন্যবাদ। আনিস খান, একটু আপনার মতামত জানতে চাই যে আমাদের এখন কিন্তু ক্যাপিটাল মার্কেটে ইন্ডেক্স প্রায় প্রতিদিনই বাড়ছে, ৭৩০০-র কাছাকাছি ইন্ডেক্স চলে এসেছে। সেক্ষেত্রে ব্যাংকগুলোর যে ইনভেস্টমেন্ট, ব্যাংক যে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে, প্রত্যেকটি ব্যাংকের যে লিমিট রয়েছে, সেইটা আপনি কিভাবে দেখেন যে সেই ইনভেস্টমেন্ট কি আরো বাড়ানো উচিত কিনা, বা সেটা আমাদের ক্যাপিটাল মার্কেটকে কিভাবে ইম্প্যাক্ট পড়বে? আচ্ছা, প্রথমে আমি বলি যেটা ব্যাংকের কাজ নয় ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করা।
জি ইনভেস্টমেন্ট করে সাধারণ পাবলিক এবং পোর্টফোলিও ম্যানেজার্স, জি ফান্ড ম্যানেজার্স, হেজ ফান্ডস, বিভিন্ন ধরনের ফান্ডস আছে, তারা করবে এখানে ইনভেস্টমেন্ট। ব্যাংকগুলো বাংলাদেশে স্টক মার্কেটকে সাহায্য করার জন্য, সাপোর্ট করার জন্য আমাদেরকে সরকার থেকে অনুপ্রেরণা দেওয়া হয়েছে এবং বলেছে ঠিক আছে, এই তোমাদের লিমিট, এই লিমিটের মধ্যে তোমরা ইনভেস্ট করতে পারো। তো আমি মনে করি যে ব্যাংকগুলো খুব সাবধানে করা উচিত তাদের ইনভেস্টমেন্টগুলো, কারণ এই টাকাটা তো জনগণের টাকা, ডিপোজিটারের টাকা, ব্যাংকের নিজস্ব টাকা নয়। এবং এই টাকা তার ব্যাংকের কাছে গচ্ছিত আছে ইন্টারেস্ট, এবং চাহিদা মাত্র ফেরত দিতে হবে। তো এই টাকাটা কোনো ডেঞ্জার জোনে দেওয়া যাবে না। অনেক সময় স্টক মার্কেট আপ ডাউন করে, যদি টাকা লস হয় তখন ব্যাংক গ্রাহককে টাকা ফেরত দেবে ঠিকই, কিন্তু ব্যাংকের অনেক বড় লস হবে। এবং এই জন্য ব্যাংক খুব সাবধানে পোর্টফোলিও মিক্স করে, ইন্ডাস্ট্রি মিক্স করে, যেন রিস্ক ফ্যাক্টরগুলো মিনিমাইজ হয়, সেভাবেও তাদের ইনভেস্ট করা উচিত। জি, অনেক ধন্যবাদ। ইমরানুল হক, একটু আপনার কাছে জানতে চাই যে আমাদের এই সময়ের যে নতুন ব্যাংকগুলো রয়েছে, নতুন ব্যাংকের সাথে আমাদের যে আগের ব্যাংকগুলোর যে কার্যক্রমগুলো, সেক্ষেত্রে ব্যাংকিং যে কম্পিটিশন রয়েছে, সেক্ষেত্রে ঢাকা ব্যাংক কতদূর এগিয়ে আছে? এবং সেক্ষেত্রে কিন্তু ডিজিটাল ব্যাংকিং একটা বিশাল জায়গা তৈরি করছে। ডিজিটাল লেনদেন এবং নগদ বিকাশ, এজেন্ট ব্যাংকিংয়ের মতো ব্যাংকগুলো খুব চেষ্টা করছে। আপনার কাছে কি মনে হয় কোন ফ্যাক্টরগুলো ব্যাংককে এগিয়ে রাখছে? ডেফিনেটলি ব্যাংকিং এর তো অ্যাকচুয়ালি আপনার এই নেটওয়ার্কিং যত বাড়বে তত মানে জনগণের কাছে পৌঁছে যাওয়ার একটা জায়গা তৈরি করবে আর কি। তো কোনো কোনো ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে করছে, কেউ কোনো কোনো ব্যাংক আবার আপনার সাব ব্রাঞ্চের মাধ্যমে করছে, কেউ কেউ আপনার বিভিন্ন ধরনের যেটা আমরা মোবাইল ব্যাংকিং বলি সেটার মাধ্যমে করছে। বাট আমাদের ব্যাংক যে পন্থাটি অবলম্বন করছে যে না, আমরা আমাদের নিজস্ব চ্যানেলাইজড ব্যাংকিং চ্যানেলটার মাধ্যমে করবো, এবং সেই ক্ষেত্রে আমরা সাব ব্রাঞ্চের প্রতি বেশি অ্যাকচুয়ালি বেশি ফোকাস করছি। আমাদের নাম্বার অফ সাব ব্রাঞ্চটা বাড়াচ্ছি। আমাদের এমনিতেই আমাদের নাম্বার অফ ব্রাঞ্চেস কিছু কম ছিল, সুতরাং যেসব যেসব জায়গায় আমাদের ব্রাঞ্চগুলো রয়ে গিয়েছে এবং যেসব জায়গায় আরো কিছু ব্রাঞ্চ করার সুযোগ ছিল আমাদের রিজিওনাল বেসিসে, সেই সব জায়গায় অপারেশনাল কস্ট বলেন অথবা এস্টাবলিশমেন্ট কস্ট বলেন, সেটাকে কমানোর জন্য আমি মনে করি সাব ব্রাঞ্চ একটা বেশ ভালো জায়গা তৈরি করে দিয়েছে। আমরা এই সাব ব্রাঞ্চের মাধ্যমে মানে আমাদের যাতে কন্ট্রোলটা ভালো থাকে এবং আমাদের যাতে এফিসিয়েন্সি লেভেলটাও আমরা আমাদের নিজের মতন করে তৈরি করতে পারি, সেসব চিন্তা করে আমরা সাব ব্রাঞ্চের প্রতি কিন্তু নজরদারিটা বেশি করছি অথবা ফোকাস করছি। কেউ কেউ হয়তো এজেন্ট ব্যাংকিং এ যাচ্ছে, ডেফিনেটলি এই জায়গায় কিছু ঝুঁকিও থাকে, কারণ আপনার কিছু কিছু জায়গায় দেখা যায় যে এজেন্টরা কিছু প্রতারণার মাধ্যমে ব্যাংকগুলোকে একটু বিপদে ফেলে দেয়। তো সবকিছু চিন্তা করে, কন্ট্রোল মেকানিজমটা চিন্তা করে আমরা সাব ব্রাঞ্চের প্রতি কিন্তু ফোকাসটা বেশি দিচ্ছি। এক এক ব্যাংকের এক একটা পলিসি থাকে, আমাদের ব্যাংকের পলিসি যে সাব ব্রাঞ্চের মাধ্যমে আমাদের নেটওয়ার্কিংটাকে বেশিভাবে প্রসার করার। জি, অনেক ধন্যবাদ। আনিসা খান, একটু আপনার কাছে জানতে চাই যে একটু ভিন্ন ধরনের প্রশ্ন, যে আপনি তো ট্রাস্ট ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে আছেন। ট্রাস্ট ব্যাংক কিন্তু ডিজিটাল একটা লেনদেন করার জন্য একটা সার্ভিস ওপেন করেছে। সেই সার্ভিস নিয়ে আপনার মতামত কি? আপনি কিভাবে দেখছেন এই সার্ভিসটা কিভাবে কাস্টমারদেরকে সুবিধা দেবে? আমি 2 মাস আগে যোগদান করেছি ট্রাস্ট ব্যাংকের বোর্ডে, এবং প্রথম যে বোর্ড সভা হলো সেখানে নতুন আর্মি প্রধান, উনারও সেটা ছিল প্রথম সভা চেয়ারম্যান হিসেবে। তো সেই অনুষ্ঠানেই একটা অনুষ্ঠান হলো বোর্ড মিটিং এর আগে, যেখানে উনি ট্যাবটা লঞ্চ করলেন। তো যেটা আমরা ওনার কথা, আমাদের কথা, সেটা হচ্ছে আরো বড় আকারে লঞ্চ করতে হবে, অ্যাওয়ারনেস বাড়াতে হবে, কারণ বিকাশ এবং নগদ অনেক একটা বড় জায়গায় চলে গেছে, রকেটে অনেক বড় জায়গায় চলে গেছে। তারা অনেক টাকা পয়সা খরচ করে এই যে টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, অন্যান্য স্পন্সরশিপসে। তো ট্রাস্ট ব্যাংক সামনের দিকে যখন এগিয়ে যাবে তখন তাদের অ্যাওয়ারনেস, তাদের অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো সব বাড়াচ্ছে, এবং আমরা এগুলো টিভিসি কমার্শিয়াল গুলো দেখেছি, এগুলো সামনে আসবে আপনাদের পর্দায়, তখন মানুষের বেশি অ্যাওয়ারনেস হবে। আর ট্রাস্ট ব্যাংকের যেটা একটা সুবিধা, সেটা হলো যে সারা দেশে ক্যান্টনমেন্টস রয়েছে, আর্ম ফোর্সেস রয়েছে, তো ওরা তো ন্যাচারালি তারা ট্রাস্ট করবে তাদের ব্যাংককেই। তো এখানে একটা ক্যাপটিভ মার্কেট আছে, বাট সেই মার্কেট পর্যাপ্ত নয় আমি বলবো। ঢাকা ব্যাংকের এরকম কোনো পরিকল্পনা আছে কিনা ইমরানুল হক ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করার? একদম ছোট করে শুনবো। যে ডিজিটাল সার্ভিস নিয়ে তো আমরা কাজ করছি, সামনের দিকে আরো কাজ করব, কারণ
আপনার যেহেতু আমাদের একটা অভ্যাসের জায়গায় তৈরি হয়েছে, স্পেশালি কোভিডের সময় জি আমাদের কিন্তু যারা এই ডিজিটাল ব্যাংকিং অথবা ডিজিটাল প্ল্যাটফর্মটাকে অতটুকু গুরুত্ব দিত না কাস্টমাররা, ইনফ্যাক্ট তারা নিজেদের স্বার্থেই কিন্তু এখন সেই জায়গায় আপনার নিজেদের ওই জায়গার চাহিদার জায়গাটা তৈরি করে নিচ্ছে আর কি। সুতরাং যেহেতু চাহিদার জায়গাটা তৈরি হচ্ছে, আমাদেরকে আমরা ব্যাংক হিসাবে সেই জায়গাটাতে ফোকাস করছি। এমএফএস ইন্ডাস্ট্রিতে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের ঢাকা ব্যাংকের? এই মুহূর্তে নেই আর কি, সত্যি কথা। আচ্ছা এই মুহূর্তে নেই, বাট আমরা হয়তো পরবর্তীতে চিন্তা করবো। জি, অনেক ধন্যবাদ দর্শক। আমাদের আয়োজনে একদম শেষের দিকে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন চ্যানেলের পর্দায়।